দীর্ঘদিনের পরিকল্পনায় এমপি আনোয়ারুল হত্যা মাস্টারমাইন্ড ব্যবসার পার্টনার শাহীন। কলকাতা পুলিশের তদন্ত দল ঢাকায়। হত্যাকারী সবাই চিহ্নিত, হত্যা রহস্য শিগগিরই জানা যাবে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। জনপ্রিয়তার কারণেই তৃতীয়বার মনোনয়ন দেয়া, বললেন কাদের। শ্রম আইন লঙ্ঘনের মামলায় ডক্টর ইউনূসের জামিন বাড়ল, টানা হ্যাচড়ায় দেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে, বললেন নোবেলজয়ী। দুর্বল ব্যাংকের সাথে একীভূত হলে ভালো ব্যাংকেরও দশাও খারাপ হবে কিনা শঙ্কা সিপিডির। দুষ্টের পালনেই ব্যাংকিং খাতের দুর্দশা, মন্তব্য সাবেক গভর্নর ডক্টর সালেউদ্দিন। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সংসদ সদস্য আনোয়ারুল আজিম হত্যায় অন্যতম সন্দেহভাজন সিয়ামকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। হত্যার মাস্টারমাইন্ড নিহত এমপির ব্যবসায়িক অংশীদার আখতারুজ্জামান শাহীন। হত্যার পরিকল্পনা করা হয় 2 মাস আগে রাজধানীর গুলশান ও বসুন্ধরার দুটি বাসায়। সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন অতিরিক্ত পুলিশ কমিশনার হারুনুর রশিদ। হত্যার পর লাশ টুকরো টুকরো করে ফেলে দেওয়ায় খুঁজে পাওয়া কঠিন বলে জানিয়েছেন এই গোয়েন্দা কর্মকর্তা। এদিকে ঘটনা তদন্তে কলকাতা পুলিশের একটি দল ঢাকা এসেছে। তারা ডিবি কার্যালয়ে গেছেন বলে জানা গেছে, রিপোর্ট করছেন এসএম ফয়েজ। একসময়ের বাল্যবন্ধু ও ব্যবসায়িক অংশীদার আখতারুজ্জামান ওরফে শাহীনের পরিকল্পনায় খুন করা হয় এমপি আনোয়ারুল আজিমকে। হত্যাকাণ্ডে নেতৃত্ব দেন ভাড়াটে খুনি ও চরমপন্থী নেতা আমানুল্লাহ ও তার সাঙ্গপাঙ্গরা। হত্যার পর আনোয়ারুল আজিমের লাশ টুকরো টুকরো করে ফেলে দেয় খুনিরা। গ্রেপ্তার হওয়া হত্যাকারী সহ 3 জন এসব তথ্য দিয়েছে, জানিয়েছেন অতিরিক্ত পুলিশ কমিশনার হারুনুর রশিদ। সেটা 13 তারিখ 2:51 তারা সবাই ঢুকেছে এবং আধা ঘন্টার মধ্যেই কিন্তু মানে এই নৃশংস বর্বরোচিত হত্যাকাণ্ডটি সংঘটিত হয়ে যায় এবং তারা এই হত্যা সংঘটিত করার পরেই লাশটাকে এমনভাবে গুম করা হবে যাতে কেউ কোনোদিন খুঁজে না পায়, যার কারণে তারা মানে বিভিন্ন পার্টে ভাগ করে ফেলেছে, অর্থাৎ হাড্ডির সাথে মাংসকে আলাদা করে ফেলেছে এবং সেটা একটা সুটকেসে করে, গ্রে কালারের সুটকেসে করে যে মূল যে আমাদের কাছে যিনি আছেন উনি আর হলো জাহিদ বা জিহাদ, এরা দুইটা ব্রিফকেস করে ওই যে পাবলিক টয়লেটের কাছে একটা গাড়ি ওয়েট করছিল, ওইখানে গিয়ে যেহেতু 3 জন ছিল, ওই 3 জনে বাকি মাংসগুলিকে বিভিন্ন পলিথিন বা বিভিন্ন ইয়েতে করে তারাও বের হয়ে যায়। ডিবি বলছে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির সাবেক নেতা আমানুল্লাহ ওরফে শিমুল ও তার বান্ধবী শেলেস্তা রহমান হত্যাকাণ্ডে সরাসরি জড়িত। যদি পথে কেউ ধরে তখন এটার মধ্যে তারা মানে হলুদের মশলা দিয়ে তারা করে নিয়েছেন। যদি কেউ বলে তখন বলবে যে এটা তো আসলে বাজার থেকে আমরা কিনে আনছি, এটা মশলা তো মাংস, এরকম বলবে সেটা এটাকে। অর্থাৎ উদ্দেশ্যটা ছিল যে মানে এমনভাবে গুম করা হবে তাকে যেন কেউ কোনো দিন তার অস্তিত্ব না পায়। অপরাধীরা সেখানে করে তারাও একে একে তারা বাংলাদেশে চলে আসবে এবং ঠিকই যে মাস্টার মাইন্ড উনিও 10 তারিখে চলে আসছিল, ওরা যখন বাংলাদেশে একে একে ঢুকে পড়েছে উনি তারপরে বিস্তা এয়ারলাইন্সে দিল্লি থেকে 2 ঘন্টা ট্রানজিট নিয়ে উনি কাঠমান্ডু থেকে ওইখান থেকে অন্য কোথাও চলে যেতে পারে। এ হত্যার নৈপথ্যে স্বর্ণচোরা চালান, আর্থিক দ্বন্দ্ব নাকি আধিপত্য বিস্তার, তাও তদন্ত করছে ঢাকা কলকাতার পুলিশ। গুলশানের যে বাসাটা তাদের এই প্ল্যানটা হয়েছিল, এটা হলো ফ্ল্যাট নম্বর 2B1, হাউস নম্বর 17, রোড নম্বর 65, গুলশান 2। এই বাসা, আরেকটা বাসা ছিল হলো বসুন্ধরা, সেটা হলো 1929, রোড নম্বর 32, ব্লকে বসুন্ধরা আবাসিক এলাকা। এই 2টা বাসায় তাদের অন্তত 1 মাসে 2 মাসে অনেকগুলি প্ল্যান হয়েছে। পলাতক আখতারুজ্জামানকে গ্রেপ্তারের পর হত্যার কারণ সম্পর্কে স্পষ্ট জানা যাবে বলে মনে করছে পুলিশ। এসএম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, এমপি আনোয়ারুল আজিমের হত্যা তদন্তে যৌথভাবে কাজ করছে বাংলাদেশ ও ভারত পুলিশ। খুনিরা সবাই চিহ্নিত হয়েছে। তদন্তে 2 দেশের পুলিশ যৌথভাবে কাজ করছে জানিয়ে তিনি বলেন, প্রয়োজনে বাংলাদেশের গোয়েন্দারা ভারতে যাবে। এদিকে শিগগিরই এ ব্যাপারে সবকিছু জানা যাবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। সংসদ সদস্য আনোয়ারুল আজিমের হত্যাকাণ্ড প্রসঙ্গে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।
তিনি জানান এই হত্যার রহস্য উন্মোচনে বাংলাদেশ ও ভারতের আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছে। হত্যাকাণ্ডের কারণ সুনিশ্চিত না হলেও বিষয়টি সিরিয়াসলি দেখা হচ্ছে বলে জানান তিনি। আমাদের পুলিশ, আমাদের গোয়েন্দা সংস্থা এবং ভারতীয় গোয়েন্দা সংস্থা, ভারতীয় পুলিশ, দুই দেশ থেকে আমরা কাজ করছি যাতে এই আরো কিছু তথ্য, আমরা তো সুনিশ্চিত হয়েছে তাকে হত্যা করা হয়েছে, প্রায় সবকিছুই আমাদের চিহ্নিত হয়েছে। কারা হত্যা করেছেন তাদেরকেও আমরা চিহ্নিত, প্রায় কাছাকাছি এসে গিয়েছি। আমরা শুধু ঘোষণার বাকি, ঘোষণাটা দেব আমরা সম্পূর্ণ একমত হতে পারলে, দুই দেশের গোয়েন্দারা একমত হতে পারলে। এদিকে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, শিগগিরই এমপি আনোয়ার হত্যাকাণ্ডের বিষয়ে জানতে পারবে সবাই। এখন দুই দেশের মধ্যে সমন্বিতভাবে এই নিয়ে কাজ হচ্ছে। দুই দেশের গোয়েন্দারাই সমন্বিতভাবেই পুরো বিষয়টি উদ্ঘাটন করার জন্য কাজ চালিয়ে যাচ্ছে। আমাদের মিশন, বিশেষ করে কলকাতায় আমাদের যে হাই কমিশন অফিস আছে, তারা সেখানকার কর্তৃপক্ষ, পশ্চিমবাংলার কর্তৃপক্ষ, ভারতীয় কর্তৃপক্ষ, ভারতীয় পুলিশের সাথে নিবিড় যোগাযোগ রাখছেন। এবং যেহেতু বিষয়টা তদন্তাধীন, সেজন্য আমি বেশি কিছু বলতে চাই না। আপনারা খুব সহসাই সবকিছু জানতে পারবেন। জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। ব্লগ তৈরি হলে ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। এলাকায় জনপ্রিয়তার জন্যই আনোয়ারুল আজিমকে তৃতীয়বার দলের মনোনয়ন দেওয়া হয়েছে বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এমপির অপরাধ এখনো প্রমাণিত নয় বলেও মন্তব্য তার। অর্থ পাচারের জন্য বিএনপি সুপরিচিত, বলেন দলটি এখন অন্যের ওপর অর্থ পাচারের দায় চাপাতে চায়। তাইমুর রশিদের রিপোর্ট। ঢাকা জেলা আওয়ামী লীগের তেজগাঁও কার্যালয়ে দলের নবগঠিত যুব ও ক্রীড়া উপকমিটির সদস্যদের সাথে পরিচিতি সভায় যোগ দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, দেশের ক্রীড়াঙ্গনকে নিয়ে হতাশার কিছু নেই, তবে ফুটবলে আরো ভালো করা দরকার ছিল। কলকাতায় ঝিনাইদহের এমপির হত্যাকাণ্ডের তদন্ত চলছে। তাকে নিয়ে ভারতীয় সাংবাদিকদের সংবাদ প্রকাশের আগে বাংলাদেশের সাংবাদিকরা কোথায় ছিলেন সেই প্রশ্ন রাখেন তিনি। সে কি ছিল সেটা বড় কথা, সে যে এলাকার প্রতিনিধিত্ব করে সে এলাকায় গিয়ে দেখব। তার জন্য শোকার্ত মানুষের প্রতিনিয়ত কোনো গাড়ি নিয়ে মোটর সাইকেলে করে সারা এলাকা ঘুরে বেড়াত। তো তাকে আমরা তৃতীয়বারও নমিনেশন দিয়েছি তার জনপ্রিয়তার জন্য। এখন সে ভেতরে কোনো অপকর্ম করে কিনা এইসব যখনই প্রমাণিত হয়, প্রধানমন্ত্রী কিন্তু জিরো টলারেন্স। কোনো অন্যায়কারী, অপরাধী দলের লোক হলেও তিনি ছাড় দেবেন। এটা হলো সত্য, কিন্তু এটা তো প্রমাণ হতে। ওবায়দুল কাদের বলেন, অর্থনীতি কিছুটা ঝুঁকির মুখে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সরকার অস্বীকার করছে না, তবে সরকার ঘুমিয়ে নেই, সমস্যা সমাধানে আন্তরিকতার কোনো ঘাটতি নেই। অর্থ পাচার নিয়ে বিএনপির সমালোচনারও জবাব দেন তিনি। অর্থ পাচার সিঙ্গাপুরে কে করেছে, আমেরিকাতে কে করেছে? তারেক রহমান এবং কোকো, এই দুজনের যে পাচার করা অর্থ, সেটা তো একটা অংশ সিঙ্গাপুর থেকে উদ্ধার করা হয়েছে। এখন নিজেরা যে অপরাধে অপরাধী, সেই অপরাধের দায় ছাত্রলীগ যুবলীগের উপর অবলীলায় চাপাতে যাওয়া, এটা যে কত বড় মিথ্যাচার আর অপপ্রচার এরা করতে পারে। গত ঈদের মতো আগামী ঈদেও সড়কে ভোগান্তি হবে না বলেও প্রত্যাশা ওবায়দুল কাদেরের। বাংলাদেশ ক্রিকেট। তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা। গ্যাস বিক্রি করে ক্ষমতায় যেতে হবে, এই রাজনীতি আওয়ামী লীগ করে না। খালেদা জিয়া করেছিলেন, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে 14 দলীয় ভোটের নেতাদের সঙ্গে বৈঠকে এই কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, যখনই স্বাধীনতার সপক্ষের শক্তি ক্ষমতায় এসেছে, তখনই শুধু মানুষ উপলব্ধি করেছে সরকার মানুষের সেবক। 2008 সালের নির্বাচনে 30টা আসন পেয়ে বিএনপির সবচেয়ে বড় দলের অহমিকা চূর্ণ হয়ে গেছে, এমন মন্তব্য করে শেখ হাসিনা বলেন, এই জন্যই বিএনপি 14তে নির্বাচনে আসেনি। তিনি আরও বলেন, এই নির্বাচনেও একটি দেশ বলেছিল ক্ষমতায় আসতে দেয়া হবে না, তবে
এয়ার বেস করতে দিলে ক্ষমতায় থাকতে সমস্যা নেই, সেই প্রস্তাবও তিনি মানেননি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এয়ার বেস করতে দেননি বলেই এখনো মাঝে মাঝে ঝামেলা করছে দেশটি। শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস দাবি করেছেন, তিনি দুর্যোগের মধ্য দিয়ে যাচ্ছেন, তাকে টানা হ্যাচড়া করা হচ্ছে, যার ফলে নিজের কাজ করতে পারছেন না। এতে দেশের ইমেজ নষ্ট হচ্ছে। আর কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের আইনজীবী দাবি করেছেন, সাজাপ্রাপ্ত ব্যক্তি দেশের প্রতিনিধিত্ব করেন এমন কথা বলার ধৃষ্টতা ডক্টর ইউনুস দেখাতে পারেন না। এদিকে ডক্টর ইউনুস সহ 4 জনের 4 জুলাই পর্যন্ত জামিনের মেয়াদ বাড়িয়েছে শ্রম আইন আদালত। আহমেদ সারওয়ারের রিপোর্ট। জামিনের মেয়াদ শেষে হাজির হয়ে আবারও জামিনের সময় বাড়াতে বৃহস্পতিবার সকালে শ্রম আপিল ট্রাইব্যুনালে হাজির হন শান্তিতে নোবেলজয়ী একমাত্র বাংলাদেশি এবং গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ ইউনুস সহ 4 জন। ইউনুসের আইনজীবী জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন জানান। উভয় পক্ষের শুনানি শেষে শ্রম আপিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান জামিনের সময় বাড়ানোর আদেশ দেন। জিজ্ঞাসা করেছেন সরকারি উকিলকে, আপনি বলেন কোর্টের প্র্যাকটিস কি, হাইকোর্টে কি হাজিরা দেওয়া হয়? উনি বলেছেন, না, হাইকোর্টে হাজিরা দেওয়া হয় না, তবে এই কোর্টে আমরা হাজিরা চাই। কেন সরকার আজকে এই হাজিরা চাচ্ছে? কেন আজকে বিভিন্ন অনুষ্ঠান আজকে বিভিন্ন ক্যান্সেল করে, আন্তর্জাতিক জিনিসগুলিকেও ক্যান্সেল করে এখানে থাকতেছে সেটা জানি না। কোর্ট মনে হয় অনেকটা নিরুপায় হয়ে আবার আগামী 4-7 তারিখে আমাদের পরবর্তী ডেট নির্ধারণ করেছেন, ওই দিন পর্যন্ত বেইল মঞ্জুর করেছে। আদালত থেকে বেরিয়ে গণমাধ্যমের সাথে কথা বলেন ডক্টর ইউনুস। এ সময় তিনি অভিযোগ করেন, আদালতে আসা যাওয়া করতে করতে নিজের কাজ করতে পারছেন না, ফলে দেশের জনগণ সুফল থেকে বঞ্চিত হচ্ছে। প্রচুর কাজ করতে পারতাম যদি না আমরা এইসব টানাহেস্টার মধ্যে পড়ে না আছি, এই দুর্যোগের মধ্যে পড়ে আছি। এটা ঠকছে কারা? আমি কি ঠকছি? আমার ঠকার কি আছে? আমি যা করার করেছি। শেষ বয়সে যেটুকু করে যেতে চেয়েছিলাম আমাকে সে সুযোগ দেওয়া হচ্ছে না, আমাকে নানা টানাহেস্টার মধ্যে রাখা হচ্ছে, সেটা দেশের মানুষ ঠকছে। এই দুর্যোগ থেকে যাতে আমরা মুক্তি পেতে পারি সেটার জন্য আপনারা দোয়া করেন। আমি দেশবাসীর কাছ থেকে সেই দোয়াটা চাই। আমি তো আমার কাজ নিয়ে মশগুল ছিলাম, কেউ আমার উপরে রাগ করলো, কেন রাগ করলো, এত রাগ করলো যে আমাকে কাজকর্ম থেকে বিচ্যুত করে দিতে হবে, আমাকে গ্রামীণ ব্যাংক থেকে সরিয়ে দিতে হবে, ইত্যাদি ইত্যাদি। কী সেই রাগের কারণ সেটা আপনারা বিশ্লেষণ করুন। কোনো রাজনৈতিক ক্ষতি করেছেন কাউকে, নাকি ক্ষতি করার চেষ্টা করেছেন? জ্ঞান অত তো করি নাই। আপনারা কি মনে করেন আমি করেছি? বলেন, আমাকে দেখিয়ে দেন এইভাবে আপনি ক্ষতি করেছেন। নাকি স্যার কেউ চিন্তা করছে আপনি ক্ষতি করতে পারেন? সে তার মাথার ভেতরে তার ঢোকার কোনো ক্ষমতা আমার নাই। ডক্টর ইউনুস দেশের প্রতিনিধিত্ব করেন এমন কথা বলার এখতিয়ার তার নেই বলে মন্তব্য করেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের আইনজীবী। একটি আপিলকে নিয়ে শুনানি করে বাংলাদেশ রাষ্ট্রকে নিয়ে কথা বলার এটা ঔদ্ধত্যপূর্ণ আচরণ, এটা উনি বলার এখতিয়ার রাখে না। বাংলাদেশ নিয়ে যদি ডক্টর ইউনুস কথা বলতে না পারে, মালিক বলবে বা আমি আপনি বলবো? অবশ্যই না, অবশ্যই কেউ কথা বলতে পারবে না, কারণ উনি সাজাপ্রাপ্ত আসামি। ওনার পার্টিকুলার একটা কেসের সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ওনার সাজা হয়েছে, উনি কথা বলতে পারবেন, মামলা নিয়ে কথা বলুন, আমাদের কোনো আপত্তি নেই। আগেও শ্রম আইন লঙ্ঘনের মামলায় গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ডক্টর ইউনুস সহ 4 জনকে 6 মাসের কারাদণ্ড ও 25,000 টাকা জরিমানা করেছিল ঢাকার 3য় শ্রম আদালত। সেই রায়ের বিরুদ্ধে শ্রম আপিল ট্রাইব্যুনালে আপিল করেন তারা। আহমেদ সারওয়ার, বাংলা ভিশন, ঢাকা। দুর্বল ব্যাংকের সাথে একীভূত হবার পর ভালো ব্যাংকগুলো খারাপ হয়ে যাবে কিনা, এমন প্রশ্ন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির। গবেষণা প্রতিষ্ঠানটি মনে করে দুর্বল ব্যাংকের পরিচালকদের তিরস্কৃত না করে পুরস্কৃত করা হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর সালেউদ্দিন আহমেদের মতে কেন্দ্রীয় ব্যাংকে পরিণত হয়েছে সমবায় সমিতিতে। দুষ্টের দমন না করে পালনের কারণে ব্যাংকিং খাতের এই দুর্দশা। গোলাম মাইনুল হাসানের রিপোর্ট। খাতা কলমে খেলাপি ঋণের পরিমাণ 1,56,000 কোটি টাকা দেখানো হলেও মন্দ ঋণের পরিমাণ 5 লাখ কোটি টাকারও বেশি। খেলাপি ঋণের ভার এখন পুরো ব্যাংকিং খাতি ঝুঁকির মুখে। দুর্বল 10 ব্যাংকে একীভূত করা উদ্যোগে এর মধ্যে চুক্তি হয়েছে 4 ব্যাংকের মধ্যে। এমন বাস্তবতা ব্যাংক খাতের ভবিষ্যৎ নিয়ে রাজধানীতে সেমিনার আয়োজন করে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। সিপিডি বলছে ব্যাংকিং খাত এখন কিছু ব্যক্তি গোষ্ঠীর স্বার্থে ব্যবহার হচ্ছে, এটি সংকটের মূলে। যে খারাপ ব্যাংকের সাথে ভালো ব্যাংক যখন একত্রিত হবে তখন ভালো ব্যাংকটা কি খারাপ হয়ে যাবে কিনা, খারাপ ব্যাংকের পরিচালকদেরকে সেখানে তাদের বলা হয়েছে 5 বছর পরে তারা আবার তাদের আসলে প্রতিষ্ঠিত হতে পারবে। এটা কোন ধরনের নীতিমালা
সেটা একটা প্রশ্ন হয়ে যায়। আপনি তাদেরকে তিরস্কৃত করার বদলে পুরস্কৃত করছেন। রাজনৈতিক সদিচ্ছা না থাকলে কিছুই হবে না বলে মনে করেন ডক্টর সালেউদ্দিন আহমেদ। এত ঘন ঘন সার্কুলার দিচ্ছে, কালকে এটা পরশুদিন হঠাৎ বলে না না এটা হবে না ওইটা, তার মানে কি পলিসির মেকিং ডিসিশন পলিসি এত রং। বাংলাদেশ ব্যাংক একটা অনেকটা সমবায় সমিতির মতো হয়ে গেছে মনে হয়, যে বাংলাদেশ ব্যাংক ব্যবসায়ী ব্যাপ উইথ ডিউ রেসপেক্ট উইথ ব্যাংক ডিরেক্টর অর্থাৎ যৌথভাবে বোধহয় তারা ডিসিশন নেয়। এক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক সঠিকভাবে দায়িত্ব পালন করছে না বলে মনে করেন সংসদের বিরোধী দলের উপনেতা আনিসুল ইসলাম মাহমুদ। আমরা এই কথাগুলো কিন্তু 10 বছর ধরে বলছি। Last 10 years there has been a concentrated discussion on this alone. আজকে কেন আমার complaint against Bangladesh Bank is this, the why it took you at a time 10 banks, আপনি বলতেছেন এগুলো শেষ, এগুলোকে এখন একটা ভালো ব্যাংকের সাথে জড়িয়ে দিতে হবে। This is my complaint. What I'm saying is the regulatory bank, the regulatory authority did not perform their duty. ব্যাংকিং খাতে দেশে অর্থনৈতিক পুরোচিত্র ফুটে উঠেছে বলে আলোচকদের বক্তব্যে উঠে আসে। গোলাম মইনুল হাসান, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে মুহূর্তে বিশ্বে একজন অভিজ্ঞ রাজনীতিকের প্রয়োজন, সেই মুহূর্তে ইরানের প্রয়াত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মতো একজন অভিজ্ঞ, বিচক্ষণ ও জনপ্রিয় নেতার চলে যাওয়া আন্তর্জাতিক বিশ্বের শান্তি ও সৌহার্দ্যের জন্য অনেক বড় ক্ষতি। অন্যদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞায় সরকারের লোকেরা বিমূঢ় ও স্তম্ভিত হয়ে গেছেন। হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হুসেইন আমির আবদুল্লাহিয়ান সহ নিহতদের প্রতি শোক প্রকাশ করেছে বিএনপি। দুপুরে গুলশানের ইরান দূতাবাসে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে রাখা শোক বইয়ে স্বাক্ষর করেন তিনি। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন মির্জা ফখরুল। এই মুহূর্তেই যখন বিশ্বে অভিজ্ঞ রাজনীতিকদের খুব বেশি প্রয়োজন, সেই মুহূর্তে ইব্রাহিম রাইসির মতো একজন অভিজ্ঞ, বিচক্ষণ এবং জনপ্রিয় নেতার এই হঠাৎ দুর্ঘটনায় চলে যাওয়া আন্তর্জাতিক বিশ্বের জন্যেই, শান্তির জন্যে এবং একটা সৌহার্দ্য স্থাপনের ক্ষেত্রে অত্যন্ত একটা মর্মান্তিক দুর্ঘটনা বলে আমি মনে করি। আমরা আমাদের দলের পক্ষ থেকে ইরানের জনগণ, সরকার, ইরানের প্রেসিডেন্টের পরিবার, আত্মীয় স্বজন, পররাষ্ট্রমন্ত্রীর পরিবার, আত্মীয় স্বজন, তাদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। এদিকে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন দেশে অর্থনৈতিক নৈরাজ্য চলছে, ব্যাংকগুলো টাকার জন্য হাহাকার করছে, ডলার সংকটের কারণে এলসি খোলা যাচ্ছে না। সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ ও সাবেক আইজিপি বেনজির আহমেদের অপকর্মের দায় আওয়ামী লীগের বলে মন্তব্য করেন তিনি। প্রাইম মিনিস্টার ম্যান খ্যাত বাংলাদেশের সাবেক সেনাপ্রধানের উপর মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দেয়া স্যাংশনে সরকারের লোকেরা বিমূঢ় ও স্তম্ভিত হয়ে গেছে। জেনারেল আজিজের অপকর্মের দায় ডামি আওয়ামী সরকারের। সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ ও সাবেক পুলিশ প্রধান বেনজিররা আওয়ামী ফ্যাসিবাদ প্রতিষ্ঠায় গেস্টাপো বাহিনীর ন্যায় ভূমিকা রেখেছে। বাংলাদেশের মানুষের ভোটাধিকার হরণেও ভূমিকা রেখেছে তারা। সরকার এখনো বিএনপির নেতাকর্মীদের গ্রেফতার ও হয়রানি অব্যাহত রেখেছে বলে অভিযোগ করেন রুহুল কবির রিজভী। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। 104 জন মুক্তিযোদ্ধাকে বীর মুক্তিযোদ্ধা খচিত স্মার্ট জাতীয় পরিচয়পত্র দিয়েছে নির্বাচন কমিশন। রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবন অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে এই কার্ড বিতরণ করে কমিশন। অনুষ্ঠানের প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল বলেন, এই স্মার্ট কার্ড বীরত্বের স্মারক। মুক্তিযোদ্ধার এক সময় না থাকলেও ভবিষ্যৎ প্রজন্মের কাছে এই স্মার্ট কার্ড আর্কাইভ হয়ে থাকবে। এ সময় তিনি আরও বলেন, যে মূল্যবোধ নিয়ে মুক্তিযোদ্ধারা শহীদ হয়েছেন, শোষণমুক্ত গণতান্ত্রিক সমাজ তাদের প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশা পূরণে সবাইকে খেয়াল রাখতে হবে। মুক্তিযুদ্ধের মূল্যবোধ প্রজন্ম থেকে প্রজন্ম ধরে রাখতে হবে।
প্রধানমন্ত্রীর শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ডক্টর কামাল আব্দুল নাসের চৌধুরী বলেছেন, দারিদ্র্য বিমোচন ছাড়া শান্তি সম্ভব নয়। বর্তমান বিশ্ব প্রেক্ষাপটে বঙ্গবন্ধুর শান্তির এই দর্শন এখন গুরুত্ব পাচ্ছে। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের ক্ষেত্রেও একই কথা বলা হয়। রাজধানীর সিডাপ মিলনায়তনে সম্প্রতি বাংলাদেশের শান্তি ও সম্প্রীতির অগ্রদূত বঙ্গবন্ধুর শীর্ষক আলোচনা অনুষ্ঠানে তিনি বলেন, অশান্ত বিশ্বে বঙ্গবন্ধু সবসময় শান্তির পায়রা উড়িয়েছেন। বঙ্গবন্ধু চিরকাল শান্তির অন্বেষণকারী, সবাইকে একই সমতলে রেখে দেশকে এগিয়ে নিতে চেয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও চান জাতির পিতার আদর্শ বাস্তবায়নের মধ্য দিয়ে কল্যাণমুখী রাষ্ট্র তৈরি করতে। অনুষ্ঠানে বিশিষ্টজনরা বলেন, স্বাধীনতার অনেক আগে থেকেই আন্তর্জাতিক অঙ্গনে বঙ্গবন্ধুর দৃপ্ত পদচারণা ছিল। স্বৈরশাসক পাকিস্তানি জান্তাদের বিরুদ্ধে মহান মুক্তিযুদ্ধে সারা বিশ্বকে বাংলাদেশের দিকে চোখ ফেরাতে বাধ্য করেন তিনি। জুলিও কুরি শান্তি পদক জাতির পিতার কর্মের স্বীকৃতি এবং স্বাধীন বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক সম্মান। দুর্নীতি ও আর্থিক অনিয়মের কারণে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগকে 3 বছরের জন্য নিষিদ্ধ করেছে ফিফা। বাফুফের সিনিয়র সহ সভাপতি আব্দুল সালাম মোর্শেদীকে 13 লাখ টাকা জরিমানা করা হয়েছে। ফিফার এথিক্স কমিটির এডুকেটরি চেম্বার সবার সাক্ষ্য প্রমাণ নিয়ে এই সিদ্ধান্ত প্রদান করেছে। বাফুফের আর্থিক অনিয়মে নিয়ে 2 বছর ধরে তদন্ত করছিল ফিফা। সেই তদন্তে দুর্নীতিতে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় 2023 সালের 14 এপ্রিল 2 বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন আবু নাঈম সোহাগ। এবার সোহাগের শাস্তি বেড়ে তা হয়েছে 3 বছর, সাথে 26 লাখ টাকা জরিমানাও করা হয়েছে। সোহাগ ছাড়াও আরও কয়েকজনের উপর তদন্ত অব্যাহত রেখেছিল ফিফা। সেই তদন্তের রায় বৃহস্পতিবার ফিফার ওয়েবসাইটে প্রকাশ হয়েছে। সেখানে আনুগত্য ও মিথ্যাচারের কারণে বাফুফের সাবেক প্রধান অর্থ কর্মকর্তা আবু হোসেন ও অপারেশনস ম্যানেজার মিজানুর রহমানকে সব ধরনের ফুটবল থেকে 2 বছরের জন্য নিষিদ্ধ এবং 10,000 সুইস ফ্রাঁ বা 13 লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। যদিও সোহাগ কাণ্ডের উপর বাফুফে থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল এই 2 জনকে। বাফুফের তদন্ত কমিটিও তাদের দায় খুঁজে পেয়েছিল। এবারে নিষেধাজ্ঞা দিল ফিফা। জাতীয় দলের সাবেক তারকা ফুটবলার ও বাফুফের সিনিয়র সহ সভাপতি আব্দুল সালাম মোর্শেদী বাফুফের ফিনান্স কমিটির চেয়ারম্যান দায়িত্ব আছেন। আর্থিক অসঙ্গতি ও ফিফার কমপ্লায়েন্স সঠিকভাবে পূরণ করতে না পারায় সালাম মোর্শেদীকে 10,000 সুইস ফ্রাঁ বা 13 লাখ টাকা জরিমানা করা হয়েছে। বাফুফের প্রকিউরমেন্ট ম্যানেজার ইমরুল হাসান শরীফকে সাধারণ দায়িত্বের আওতায় ফিফা নির্দেশিত কমপ্লায়েন্স পূরণ না করার সতর্ক করা হয়েছে। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরো একবার জানিয়ে। দীর্ঘদিনের পরিকল্পনায় এমপি আনোয়ারুল হত্যা, মাস্টারমাইন্ড ব্যবসার পার্টনার শাহিন, কলকাতা পুলিশের তদন্ত দল ঢাকায়। হত্যাকারীর সবাই চিহ্নিত, হত্যা রহস্য শিগগিরই জানা যাবে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। জনপ্রিয়তার কারণেই তৃতীয়বার মনোনয়ন দেয়া বললেন কাদের। শ্রম আইন লঙ্ঘনের মামলায় ডক্টর ইউনূসের জামিন বাড়ল, টানা হ্যাচড়ায় দেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে বললেন নোবেলজয়ী। দুর্বল ব্যাংকের সাথে একীভূত হলে ভালো ব্যাংকের দশাও খারাপ হবে কিনা শঙ্কা সিপিডির। দুষ্টের পালনেই ব্যাংকিং খাতের দুর্দশা, মন্তব্য সাবেক গভর্নর ডক্টর সালেউদ্দিনের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30। এর আগে 9টায় রয়েছে নিউজ 20। দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা বিষয়ের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। ধন্যবাদ সবাইকে।